নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছে প্রথম সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অ্যাপিয়ার করেছিলেন এবং ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছিল বলাই বাহুল্য। ভারতবর্ষে প্রথম কোন মুখ্যমন্ত্রী ইন পার্সন তিনি একদম সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করলেন এবং একদম সিজিআই প্রধান বিচারপতি তার সামনে সওয়াল জবাব করলেন। এসআইআর মামলায় এই ঘটনা ঘটেছিল, বিভিন্ন মামলা ছিল, আপনাদের আগেই জানিয়েছিলাম যে দোলা সেন, ডেরেক ওব্রায়ান তারা যে মামলা করেছিল সেটা ছিল, কবি জয় গোস্বামী তার একটি মামলা ছিল এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মামলাটা সেটাও ছিল, এবং প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি এবং তার সাথে প্রধান বিচারপতির বেঞ্চে আরেকজন বিচারপতি ছিলেন বিপুল এম পাঞ্চল, তাদের সামনে মুখ্যমন্ত্রী অ্যাপিয়ার করেছিলেন এবং অ্যাপিয়ার করার পরবর্তীতে তার কথা, যে ধরনের কথা তিনি বলেন, একদম ইলেকশন কমিশন তাদেরকে হোয়াটসঅ্যাপ কমিশন বলেন এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের সওয়াল জবাব তিনি করেন, ইন পার্সন করেন এবং প্রধান বিচারপতির তরফে বিভিন্ন অভিযোগগুলো কিন্তু মেনে নেওয়া হয়। একদম আজকে কোর্ট রুমের মধ্যে যে ধরনের সওয়াল জবাব উঠে এসেছে আপনাদের কোট আনকোট পড়ে শোনাবো। আগে আপনারা কিছুটা মুহূর্ত দেখুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম সুপ্রিম কোর্টে ইন পার্সন অ্যাপিয়ার করে তিনি মানুষের কথা বলছেন এবং সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী একজন সিটিং চিফ মিনিস্টার গিয়েছেন, সেটাই কিন্তু একটা নজিরবিহীন ঘটনা, ঐতিহাসিক মুহূর্ত। আগে আপনারা সেই মুহূর্তের কিছুটা ছবি দেখুন, তারপর সম্পূর্ণটা ব্যাখ্যা করছে আজকে কি কি হলো, কেন ইলেকশন কমিশনকে নোটিশ পেতে হলো সুপ্রিম কোর্টের কাছ থেকে। আগে আপনারা সেই ক্লিপিংটা একটুখানি দেখুন। Their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. That's why we are. Now, That's sir, why we only just want to, sir. Number two, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted, and they even violate your order. Number two, sir, we are grateful. Bengal people are so happy that this court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. আপনারা দেখলেন সেই মুহূর্তের ক্লিপিং এবং এইবার আপনাদেরকে একদম সরাসরি ব্যাখ্যা করি মুখ্যমন্ত্রী যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ। একদম সাধারণ মানুষের কথা তিনি গিয়ে ইন পার্সন একদম অ্যাপিয়ার করে বলেছেন এবং তিনি প্রথমেই যে কথাটা বলেন যে আমি কোনো রাজনৈতিক দলের জন্য নয়, মানুষের অধিকারের জন্য এসেছি। একদম সঠিকভাবে তিনি বলেন যে আমি রাজনৈতিক দলের জন্য আসিনি, আমি মানুষের অধিকার তার জন্য এসেছি। এসআইআর প্রক্রিয়া কার্যত শুধু নাম বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ির নাম ব্যবহার করলে সেটাকেও মিসম্যাচ হিসেবে ধরা হচ্ছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এরকম তথ্য আপনাদের সামনেও আমরা পেশ করেছি যে 1.5 কোটি মানুষকে আলাদাভাবে হঠাৎ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই স্ল্যাবটার মাধ্যমে ডেকে পাঠানো হয়েছে, যেখানে তুচ্ছ কারণ মুখোপাধ্যায় মুখার্জি কেউ লেখেন সেই জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে, কেউ সেটাকে খান লেখেন ইংলিশে সেই জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। এবং এই সমস্ত কারণের মধ্যে অন্যতম কারণটা হচ্ছে মহিলারা পরবর্তীতে বিয়ের পরবর্তীতে কেউ চক্রবর্তী থেকে ভট্টাচার্য হয়ে গিয়েছেন, হিন্দু বিবাহ মতে সেটা হয় এবং সেই ক্ষেত্রে তাকে ডেকে পাঠানো হচ্ছে। পরবর্তীতে তিনি বলছেন অনেক জীবিতকে মৃত বলে দেওয়া হচ্ছে, অনেক জীবিত মানুষ, এমন বিভিন্ন মানুষকে নিয়ে জ্ঞানেশ কুমারের দপ্তর পর্যন্ত গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি বলেন শুধু পশ্চিমবঙ্গকেই নিশানা করা হচ্ছে, 24 বছর পর হঠাৎ 3 মাসে কেন এই কাজ শেষ করা হচ্ছে, অর্থাৎ 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, তাহলে 24 বছর পর কেন হঠাৎ করে এসআইআর করার প্রয়োজন পড়লো। এবং তিনি বলেন এটা ফসল কাটার মরশুম, মানুষের বাইরে থাকার সময়, এই সময় মানুষ কাজের জন্য বাইরে থাকেন, কারণ ফসল আমাদের দেশের কৃষি ব্যবস্থা অন্যতম একটা অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে মূল ধাঁচা এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষ এই মুহূর্তে বাইরে থাকবেন সেটাই কিন্তু একটা কথা। এবং তাই জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে। গ্রামের মানুষ যদি সেখানে পৌঁছাতে না পারেন
তাহলে তাদের পরবর্তীতে নাম থাকছে না ভোটার লিস্টে, এটাই কিন্তু এই 2026 সালের ভোটের আগে সেটাই কিন্তু একটা একদম ভবিষ্যৎ হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে তিনি বলছেন 100টার বেশি মানুষ মারা গিয়েছেন এবং বহু বিএলও এখনো পর্যন্ত অসুস্থ। ইআরওদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ইআরও বলতে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তারা পশ্চিমবঙ্গ থেকে চিঠি লিখেছিলেন পর্যন্ত জ্ঞানেশ কুমারকে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের যিনি রয়েছেন মনোজ কুমার আগরওয়াল, তাকেও সরাসরি বলেছিলেন যে আমাদের ক্ষমতা ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে, একদম এআই সিস্টেম জেনারেটেড একটা লিস্ট আসছে এবং আমাদের কিচ্ছু করার থাকছে না, যাদের নাম বাদ দিয়ে দিচ্ছে, যাদের নাম বাদ দিয়ে দিচ্ছে বাদ চলে যাচ্ছে, যাদের নাম বাদ দিচ্ছে না থেকে যাচ্ছে, এইভাবে বিষয়টা সম্পূর্ণ হচ্ছে। তারপর তিনি বলেন বিজেপি শাসিত রাজ্য থেকে 8,300 মাইক্রো অবজারভার অফিসে বসেই নাম বাদ দিচ্ছে, অর্থাৎ একদম ইআরওদের যেটা কথা ছিল যে আমাদের হাতে নাম বাদ দেওয়ার ক্ষমতাটা দিয়েছে ভারতবর্ষ, কিন্তু সেই কাজটা আমরা করতে পারছি না। বিজেপি শাসিত রাজ্য থেকে বিভিন্ন 8,300 মাইক্রো অবজারভার তাদেরকে নাম দেওয়া হয়েছে, তারা সরাসরি নাম মানুষের বাদ দিয়ে দিচ্ছেন এবং বাদ দিচ্ছেন কিসের ভিত্তিতে? তারা বুঝতে পারছেন না যে কোনটা বাংলা নাম, কোনটা বাঙালিদের ক্ষেত্রে মুখোপাধ্যায়টা মুখার্জি, সেটা যে একই সারনেম, সেটা একদম লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে কেটে দেওয়া হচ্ছে। ভট্টাচার্য ভট্টাচার্যি, এই বানানগুলোর ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে নাম কেটে দেওয়া হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো কারা করছেন? ভিন রাজ্যে বসে থাকা 8,300 মাইক্রো অবজারভার, যাদেরকে ওপরে রাখা হয়েছে, বিএলওদেরকে নিচে রাখা হয়েছে, যাদেরকে ওপরে রাখা হয়েছে তারা ইচ্ছে মতো নাম বাদ দিয়ে দিচ্ছেন। তারপর তিনি বলছেন ফর্ম 6 জমা দিতে দেওয়া হচ্ছে না, বিচারের বাণী নীরবে কাঁদছে। এখানে তিনি সরাসরি রবীন্দ্রনাথকে কোট করেন। তারপর কমিশনের পক্ষ থেকে সরাসরি আমরা দেখতে পাই প্রধান বিচারপতি তিনিও বক্তব্য রাখেন এবং সরাসরি কমিশনের পক্ষ থেকেও সওয়াল জবাব করা হয় এবং সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আইনজীবী তিনিও বক্তব্য রাখেন এবং তিনি যে বক্তব্য রাখেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য তিনি রাখেন, যাদের নাম তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কারণ উল্লেখ করে আপলোড করতে হবে। কেন নামটা আপনার বাদ গেল আপনি সেটা জানতেই পারছেন না, আপনার নামটা বাদ চলে গেল এবং কমিশনের ওয়েবসাইটেও সেটা দেওয়া নেই, সেটা কেন হচ্ছে এই কথা বলা হয়েছে। এবং বর্তমানে নোটিশে শুধু লেখা হচ্ছে ডিসক্রিপেন্সি ফর ম্যাপিং, কিন্তু তা কি কারণে ডিসক্রিপেন্সি বা অসঙ্গতি, ডিসক্রিপেন্সি কথাটা বাংলা মানে অসঙ্গতি, কি কারণে সেইটা লেখা হচ্ছে না। কিন্তু প্রধান বিচারপতি অবশ্যই সেখানে একদম বাধা দেন, সিজিআই জাস্টিস সূর্যকান্ত বাধা দেন এবং তিনি বলেন ভোটারকে অবশ্যই জানাতে হবে কেন তার নাম তালিকায় নেই এবং প্রশ্ন হলো কোন পদ্ধতিতে সেটা জানানো হবে, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এবং সেখানে ইলেকশন কমিশনের যিনি ছিলেন, ইলেকশন কমিশনের তরফে অ্যাডভোকেট, তিনি বলেন শুধু তালিকা নয় ব্যক্তিগত নোটিশও পাঠানো হচ্ছে, নোটিশে কারণ লেখা থাকছে কিন্তু তালিকার পাশে তার নাম কেন বাদ চলে যাচ্ছে সেইটা কেন লেখা হচ্ছে না, ওয়েবসাইটে কেন সবাই দেখতে পাচ্ছেন না, সেটা ব্যক্তিগত নোটিশে কেন পাঠানো হচ্ছে, এই বক্তব্য থাকে। এবং সেই ক্ষেত্রে একদম সরাসরি মুখ্যমন্ত্রী তিনি যে বক্তব্যগুলো রাখেন তার পরবর্তীতে আমরা শুধুমাত্র কার্যত নাম কাটার জন্য বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ি গেলে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ একজন মানুষ এক জায়গায় থাকতেন, তিনি যদি শ্বশুর বাড়িতে চলে গিয়েছেন, ধরুন একজন আসানসোলে থাকা মেয়ে তার শ্বশুর বাড়ি কলকাতায় হয়ে গিয়েছে, তিনি এখন এই মুহূর্তে আসানসোলে আর তার যে এসআইআর এর ফর্ম সেটা ফিল আপ না করে কলকাতায় এসে ফিল আপ করেছেন, তো সেই জায়গায় তার নামটা কিন্তু বাদ চলে যাচ্ছে এই ক্ষেত্রে একদম। তার পরবর্তীতে গরিব মানুষ বাড়ি বদলালে তার নাম কেটে দেওয়া হচ্ছে, গরিব মানুষ আজকে এখানে থাকেন কালকে ওখানে থাকেন, কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু তাদের নাম কেটে দেওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে। পশ্চিমবঙ্গকে ইচ্ছাকৃতভাবে নিশানা করা হয়েছে, যা করতে 2 বছর সময় লাগে সেটা 2 মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে, একদম সঠিকভাবে তিনি বলেছেন। কারণ এই কাজটা এসআইআর এর প্রক্রিয়াটা লাস্ট 24 বছর আগে যখন 2002 সালে লিস্ট বেরিয়েছিল সেটা 2 বছর ধরে হয়েছিল, একদম 2 বছর সময় নিয়ে কাজটা হয়েছিল, এখন 3 মাসে করে দেওয়া হচ্ছে। কিভাবে হচ্ছে এই প্রশ্ন ওঠে এই মুহূর্তে। এবং অবসামগ্রিক শুনানির পরবর্তীতে প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি খুবই ধন্য হয়েছি, মানুষের অধিকার রক্ষা করুন। এবং পরবর্তীতে সেই শুনানির পর যে ডেট সেটা দেওয়া হয়েছে আগামী সোমবার দিন, অর্থাৎ ইলেকশন কমিশনকে এই যে নোটিশ
নোটিশ সার্ভ করা হলো, সেই নোটিশের কিন্তু উত্তর দিতে হবে আগামী সোমবারের মধ্যে। এবং অবশ্যই এই পশ্চিমবঙ্গ সরকার তাদেরকেও বলা হয়েছে যে আপনারা কোন কোন অফিসারদেরকে নিয়োগ করেছিলেন সেটারও একটা লিস্ট কিন্তু দিতে হবে। সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য একটা বার্তা, ঠিক যেমন ভাবে তেমন ভাবে ইলেকশন কমিশন তাদের কাছে একটা বার্তা। এবং অবশ্যই যেটা আপনাদের আগের ভিডিওতে আমরা বলেছি যে ঐতিহাসিক একটা মুহূর্ত তৈরি হলো। একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অবশ্যই কোর্টে যখন যাচ্ছেন একটা আলাদা গুরুত্ব রয়েছে এবং তিনি তার আইনজীবীদের সঙ্গে দাঁড়িয়ে থেকে তিনি সম্পূর্ণ বিষয়টাকে ব্যাখ্যা করেন। তার কি কি সমস্যা, তার রাজ্যের মানুষের কি কি সমস্যা, এটা যখন ব্যাখ্যা করছেন, আপনারা যখন এই ভিডিও দেখছেন বা বিভিন্ন চ্যানেলে দেখছেন, এই মুহূর্ত থেকে কিন্তু একটা অন্য ধরনের বাতাবরণ তৈরি হবে। এবং 4ঠা ফেব্রুয়ারির আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং 4ঠা ফেব্রুয়ারির পরে পশ্চিমবঙ্গ, এই দুটোর মধ্যে তফাৎ হতে বাধ্য। কোন জায়গাটা তফাৎ বলুন তো? আপনারা ভাববেন হয়তো আমরা একদম পক্ষপাত তুষ্ট কথাবার্তা বলছি, কিন্তু তা নয়। তার কারণটা আপনাদেরকে বলি। 1.5 কোটি, প্রায় 1.5 কোটি, 1,36,00,000 মানুষকে ডাকা হয়ে গিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে। তো এই 1,36,00,000 মানুষ, তাদের কিন্তু অলরেডি 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল। তারা সেই ফর্ম ফিল আপ করেছেন, বিএলও কে জমা দিয়েছেন। তারা নিশ্চিন্তে বসেছিলেন যে আমরা 2002 সালে, আমি নয় আমার বাবা, নয় আমার মা, বা কেউ আমার পরিবারের কেউ না কেউ 2002 সালে ভোট দিয়েছে, আমি বৈধ ভোটার, আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি, আমার আর কোনো সমস্যা নেই। এতটাই পর্যন্ত তো এসআইআর হওয়ার কথা ছিল। 58 লক্ষ মানুষের নাম তার আগে বাদ চলে গিয়েছে। কিন্তু এই যে 1,36,00,000 মানুষকে তারপরেও ডেকে পাঠানো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে, এবং যার মধ্যে অবশ্যই বহু মানুষ আসতে পারেননি, শুনানিতে হাজির হতে পারেননি, যে কোনো কারণেই হোক না কেন। অসুস্থতার কারণ হতে পারে, বার্ধক্যজনিত কারণ হতে পারে, কারোর বাইরে তিনি কাজ করতে চলে গিয়েছেন, সেই সমস্ত হতে পারে। কিন্তু শুনানিতে হাজির হতে না পারা মানুষ এবং অবশ্যই শুনানিতে হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা শুনানিতে দাঁড়িয়ে থাকা মানুষ, তাদের মনের মধ্যে কিন্তু একটা না একটা ক্ষোভ ছিল। এবং অবশ্যই তিনি যে পার্টির সমর্থক হন না কেন, এসআইআর এর হয়রানির মুখোমুখি হয়ে তারা ইলেকশন কমিশন তাদের, এবং সামগ্রিকভাবে ইলেকশন কমিশন যেহেতু একটা সেন্ট্রাল এজেন্সি, সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির সমর্থক থাকলেও তাদের মধ্যে কিন্তু একটা হয়রানির শিকার হয়ে একটা মনক্ষুণ্ণ ভাব ছিল। এবং তারা যখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লড়াই করতে করতে সম্পূর্ণভাবে চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও তিনি একই কথাগুলো বলছেন যে আমি 6খানা চিঠি দিয়েছি, 1খানা চিঠিরও কোনো জবাব পাইনি। এই কথা, এই যে বক্তব্য এবং লড়াইটা যে বিজেপির বিরুদ্ধে তিনি করছেন, এটাকে অন্তত কিন্তু সম্পূর্ণভাবে এস্টাবলিশ করতে পারলেন প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে, রাস্তার মধ্যে, এবং অবশ্যই 6খানা চিঠির মাধ্যমে, কিংবা জ্ঞানেশ কুমারের সঙ্গে গত পরশুদিন দেখা করে সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করলেন, সেটা কিন্তু 4ঠা ফেব্রুয়ারির পরবর্তী সময় অবশ্যই জনমানুষ একটা প্রভাব ফেলবে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির দ্বারা যারা আক্রান্ত, সরাসরি যাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে হয়রানি শিকার হতে হয়েছে, যাদেরকে শুধুমাত্র মুখোপাধ্যায়টা মুখার্জি লেখেন বলে বা বসুটা বোস লেখেন বলে তাদেরকে গিয়ে শুনানিতে দাঁড়াতে হয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে একদম ইন্টারাক্ট করে জানতে পেরেছি সকাল 10টায় যাচ্ছেন, বিকেল 5টায় বেরোচ্ছেন শুনানি শেষ করে। তো সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই তাদের মধ্যে একটা ক্ষোভ, তাদের মধ্যে একটা মনক্ষুণ্ণতা কিন্তু দেখা গিয়েছে। এবং এই সামগ্রিক প্রেক্ষিতটা কিন্তু সম্পূর্ণ ডিভিডেন্ড যদি কেউ লাভ করে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস। এটা অন্যথা হওয়ার কোনো জায়গা নেই। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সোমবার আগামী যে শুনানি রয়েছে, সেই শুনানিতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইন পার্সন তিনি অ্যাপিয়ার করবেন, তেমনই এখনো পর্যন্ত খবর। আপনাদের জানিয়ে রাখলাম, অবশ্যই পরবর্তীতে এ নিয়ে আরো কাটাছেড়া হবে, আরো বক্তব্য সামনে উঠে আসবে, আরো ডিটেল খবর করার চেষ্টা করব আমরা। আপনারা এই খবরগুলো অবশ্যই যারা দেখছেন ছড়িয়ে দিন, আরো অবশ্যই মানুষের জানা দরকার কি কি হচ্ছে। এসআইআর সংক্রান্ত দ্বন্দ্ব এই মুহূর্তে চরমে পৌঁছেছে।
সুতরাং অবশ্যই শেয়ার করুন, আমাদের চ্যানেল খবরগুলো শেয়ার করবেন, আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বা ফেসবুকে যে কোনো জায়গাতে শেয়ার করুন এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।